গত পর্বে আপনারা দেখেছিলেন বিয়ের পর এক সপ্তাহ খুব নির্বিঘ্নে কাটে। যখন পরিবারের সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, তখন হঠাৎই কমলা অদ্ভুত রকমের আচরণ শুরু করে। কমলার সঙ্গে হওয়া ঘটনা দেখে শশী, কুলদীপ আর অখিলেশ এটা বুঝতে পেরে গিয়েছিল কমলার ওপর কোনো অশুভ শক্তি ভর করেছে, আর সেই অশুভ শক্তিকে দূর করার জন্যে বাড়িতে একটা গৃহশান্তির যজ্ঞ করা হয়। কিন্তু কমলা সেটাকেও পূরণ হতে দেয় না, আর পুরোহিতকে বলে যে বাড়ি থেকে চলে যেতে। শশীর স্বামী অখিলেশ ঠাকুর এটা বুঝতে পেরে গিয়েছিলেন যে খুবই শক্তিশালী প্রেত, সহজে পিছু ছাড়বে না। সে শ্মশানে এক অঘরী বাবার কাছে যায় আর সমস্যার সমাধান করতে বলে। এরপর দেখুন 15 বছর আগে। দিদি, শুনেছি বাবার দেখাশোনার জন্য আপনার আয়ার দরকার। আমাকে কাজে রেখে দিন দিদি। আমরা খুব গরিব, কেউ সাহায্য করার মতো নেই। সারা জীবন আপনাদের পায়ের জল ধুয়ে খাবো। কোথা থেকে এসছো তুমি? কোন গ্রামের তুমি? তোমার বর বাচ্চা কোথায় সবাই? কেউ নেই দিদি, এই পৃথিবীতে আমার কেউ নেই। যে মেয়ের মাথায় তার বাবার হাত নেই, তাকে কে বিয়ে করবে দিদি? শুধু আমার একটু থাকার মতো জায়গা চাই, এর থেকে বেশি কিচ্ছু চাই না। পান্নার কান্না দেখে শশীর মন গলে যায়, আর কুলদীপকে দেখাশুনো করার জন্য পান্নাকে তার বাড়িতেই রেখে দেয়। পান্না যেমন কথা দিয়েছিল ঠিক তেমনই শশীর বাড়িতে আসার পরে সে মন দিয়ে তার কাজ করতে থাকে। তার প্রধান কাজ ছিল কুলদীপকে দেখাশুনো করা, কিন্তু পান্না কোনো কাজেই ফাঁকি দিত না। অখিলেশের পছন্দের রান্না করা থেকে জামা কাপড় আয়রন করা, কুলদীপকে খেলতে নিয়ে যাওয়া, এমনকি কুলদীপ যদি মাঝরাতে পান্না বলে ডেকে উঠত, তখন পান্না দৌড়ে চলে আসত। তার পরিশ্রম আর সততা দেখে আস্তে আস্তে সে শশীর কাছের হয়ে যায়। বাড়িতে এমনিতে অনেক কাজের লোক ছিল, কিন্তু পান্না তাদের মধ্যে অন্য একটা জায়গা করে নিয়েছিল। বাকি কাজের লোকেরা ভুল করলে বকা তো খেত, কিন্তু কুলদীপের আয়া হওয়ার জন্যে পান্না বাড়ির যে কোনো জায়গাতে যাতায়াত করতে পারত। কুলদীপকে দেখাশোনা ছাড়া যে পান্না অন্য কোনো কারণে এখানে আসতে পারে, এটা শশী কোনোদিন ভাবিইনি। তার মহলে আসার কারণ অনেক বছর ধরে মহলের মধ্যে লুকিয়ে থাকা সেই রহস্য, যা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। সেই বন্ধ দরজার ভিতরের রহস্য কেউ জানত না। সেই জন্যে অনেক বছর ধরে মহলে থাকার পরেও পান্না কিছুই জানতে পারে না। তারপরে অখিলেশ যখন জল নিয়ে বাড়িতে ফেরে, কমলা তার ঘরে একা ঘুমোচ্ছিল। তার ঘরে বাইরে থেকে হুড়কি দিয়ে তালা লাগানো ছিল, আর সঙ্গে চেনও আটকানো ছিল, যাতে সে ঘর থেকে বেরোতে না পারে। সবাই যার যার ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। হঠাৎ একটা কালো ছায়া এসে কমলার ঘরের দরজা খুলে দেয়, আর তারপর অন্ধকারেই সেই ছায়া মিলিয়ে যায়। কিছুক্ষণ পরেই কমলা হঠাৎ চিৎকার করে ওঠে। অখিলেশ, শশী আর কুলদীপ তিনজনে দৌড়ে ওপরে কমলার ঘরে আসে। তারা এসে দেখে তাদের দরজায় লাগানো চেন আর তালা ভেঙে ঝুলছে, আর ঘরের দরজা খোলা রয়েছে। তারা তিনজনে ঘরের মধ্যে যায় আর দেখে যে কমলা তার ঘরের মধ্যে নেই। বাবা, কমলা কোথায় গেল? এত মোটা চেন আপনা আপনি কি করে খুলে গেল? কিছু বুঝতে পারছি না যে রাত হলে এরকম কি করে হচ্ছে। কমলার চিৎকারের শব্দ আমি নিচ থেকে শুনতে পাচ্ছি। তাড়াতাড়ি চলো, ও নিজের না কোনো ক্ষতি করে ফেলে। কুলদীপ আর ওর বাবা মা দৌড়ে নিচে চলে আসে। নিচে একটা পরিত্যক্ত ঘরের মধ্যে কমলাকে চুপচাপ বসে থাকতে দেখে। এটা আবার কোন গুপ্ত ঘর মা? আমি তো এর আগে কোনোদিনও দেখিনি। ছেলের এই কথা শুনে শশী একটু ভয় পেয়ে যায়, আর এদিকে ওদিকে দেখতে থাকে। কমলা, তুমি কেন চিৎকার করছো? কমলা তার হাত দুটো জোরে জোরে নাড়ছিল আর পাগলের মতো চিৎকার করছিল। রক্ত, রক্ত, এখানে রক্ত। ওখানেও বসে আছে। আমি যাব না, আমি যাব না ওখানে। আমাকে ছেড়ে দাও, আমি যাব না ওর সাথে, যাব না। দেখো কমলা, জ্ঞানে ফেরো। ওখানে কেউ নেই, আমার কথা শোনো। চোখটা খুলে ওখানে দেখো তো, কেউ নেই ওখানে। শান্ত হও। না, আমি বললাম তো এখানে রক্ত আছে, কেউ নিয়ে যাবে আমায়। রক্ত। কমলাকে ওইরকম অবস্থাতে দেখে
কুলদীপ, অখিলেশ আর শশী ওই ঘর থেকে কমলাকে নিয়ে চলে আসে আর কমলাকে এনে তার খাটের ওপর শুইয়ে দেয়। আমাকে এইসব পরিষ্কার করতে হবে, পুরো রক্তে ভর্তি হয়ে আছে। আমি স্নান করতে যাব। ঠিক আছে ঠিক আছে, আমি পান্নাকে বলে দিচ্ছি, ও তোমায় স্নান করিয়ে দেবে। তুমি শান্ত হও, তুমি শান্ত হয়ে যাও। অখিলেশ চুপচাপ তার স্নানের জলে 2 ফোঁটা মন্ত্রপুত জল ফেলে দেয়। তারপর সবাই নিচের ঘরে এসে বসে। তখনই পান্না দৌড়ে নিচে আসে। বৌমার আবার ওরকম অবস্থা হয়েছে। আমি যখন ওকে স্নান করানোর জন্য বাথরুমে নিয়ে যাচ্ছিলাম, ও আবার চিৎকার করতে শুরু করলো আর জলের বালতি নিয়ে দূরে ছুঁড়ে ফেললো। আমার তো আর ওখানে যাওয়ার একদম কোনো সাহস নেই। আমার ভীষণ ভয় করছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, নিজের কাজ করো, আমরা দেখছি। মা, একটা কথা বলো তো, আমি এই বাড়িতেই জন্মেছি, এই বাড়িতে থেকেই আমি 25 বছরের হয়ে গেলাম, কিন্তু আজ পর্যন্ত ওই ঘরের কথা আমি জানিই না। কিন্তু কমলা ওই ঘরে গেল কি করে? আর এমন কি আছে ওই ঘরের মধ্যে যা এত বছর ধরে বন্ধ হয়েছিল? আর আমি তো এটা জানতামই না যে নিচে ওরকম একটা ঘর রয়েছে। বাজে কথায় মাথা দিও না কুলদীপ। এই সময় সব থেকে দরকার কমলার খেয়াল রাখা। এটা ভাবো যে তোমার বউ ঠিক কি করে হবে। অনেক ধুমধাম করে কমলাকে এই বাড়িতে নিয়ে এসছি। কি করে বুঝবো ও চলে আসার পর যে অবস্থা এত খারাপ হয়ে যাবে? আমরা তো এটাই বুঝতে পারছি না, কালকে যদি কমলার কিছু হয়ে যায়, ওর মা বাবাকে কি জবাব দেব আমরা? আমার তো খুবই ভয় করছে। যাই বলো না কেন, আমার তো মনে হচ্ছে বৌমার সঙ্গে যা কিছুই হচ্ছে না, সেই রহস্য এই মহলের সঙ্গে জড়িয়ে আছে। আরে সুন্দর সুস্থ একটা মেয়ে ছিল, এই বাড়িতে বিয়ে হওয়ার পর দেখো কোথা থেকে কি হয়ে গেল। কেউ চিনতেই পারবে না এরকম অবস্থা হয়েছে এই কমলার। মেয়েটা কত সুন্দরী ছিল। কমলার অবস্থা নিয়ে চিন্তা করতে করতে অখিলেশ ঠাকুর তার মাথাতে হাত দিয়ে বসে পড়ে। অখিলেশ কোনোভাবে একটা দিন কাটাতে চাইছিল যাতে বাবার সাধনা পূর্ণ হয়ে যায়, আর তারপর উনি এসে এই সমস্যার সমাধান করেন। পরের দিন ভোর 4টের সময় অখিলেশের বাড়িতে অঘরী বাবা আসেন। কোথায় সেই মেয়েটি যেখান থেকে জোরে জোরে দরজা ধাক্কানো শব্দ আসছে? ও কি ওখানেই আছে? বাবা, ও উপরে ওর ঘরে আছে। আমরা দরজা বাইরে থেকে বন্ধ করে রেখেছি। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আপনি বাঁচান আমাদের। যেই মেয়েটাকে এত সাধ করে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, তাকে এই অবস্থায় দেখতে আমাদের বুকটা পুরো ফেটে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না। আমরা তো বলছি, যদি ভগবানের দুঃখ দেওয়ারই হতো তো আমাদের দিত। আমাদের ফুলের মতো মেয়ের জীবনটা শুরু হওয়ার আগে কেন এরকম বরবাদ করে দিল? একটু ধৈর্য ধরুন। আমি আমার দিক থেকে সম্পূর্ণভাবে চেষ্টা করছি এটা জানার যে তোমার বৌমার সঙ্গে কি হয়েছে, যাতে ওর এই পরিণতি হয়েছে। তুমি একটা বাটি করে জল ভরে নিয়ে এসো। বাবার কথাতে শশী একটা পাত্রে জল এনে বাবাকে দেয়। বাবা তার সঙ্গে নিয়ে আসা সামগ্রী দিয়ে মেঝেতে সাজিয়ে বসেন, আর তারপর সেই জলের ওপর মন্ত্রের ক্রিয়া করতে শুরু করেন। তিনি কিছুক্ষণ মন্ত্র পড়ার পরে বলেন, তোমাদের বাড়িতে এমন কোনো জায়গা আছে যেখান থেকে এই সব কিছু শুরু হয়েছে? আমাকে বলো, সেটা কোন জায়গা? সেটাই হলো এই ঘটনার আসল কেন্দ্র। না বাবা, সে ব্যাপারে আমি কিছু জানি না। প্রথমবার যখন বৌমা এই বাড়িতে আসে তখনও নিশ্চিন্তে ওর ঘরে ঘুমোচ্ছিল, আর সেদিন থেকে ওর সঙ্গে এই সব কিছু শুরু হয়। ঠিক আছে, তুমি আমাকে ওর ঘরে নিয়ে চলো। বাবা সেই জল নিয়ে কমলার ঘরের দিকে যান। সেখানে পৌঁছে, না, সেই জায়গা নয়। ঠিক আছে, তুমি এক কাজ করো, সেই সমস্ত জায়গা আমাকে দেখাও যেখানে যেখানে কমলার সঙ্গে অশুভ কিছু হয়েছে। বাবার কথা শোনার পরে হঠাৎই কুলদীপের কিছু মনে পড়ে যায়। হ্যাঁ বাবা, কাল কমলা হঠাৎ নিচের ওই পরিত্যক্ত ঘরে চলে যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে যে ওখানে নাকি চারদিকে রক্তই রক্ত। আর সবথেকে অদ্ভুত ব্যাপার তো এটাই যে কমলা যে ঘরটাতে গিয়েছিল সেটা একটা গুপ্ত ঘর ছিল। ওই ঘরের কথা তো এর আগে আমিই জানতাম না, কিন্তু ও ওখানে কি করে গেল? নিশ্চয়ই ওই ঘরের সঙ্গে এই ঘটনার সম্পর্ক আছে। তুমি আমাকে ওই ঘরে নিয়ে চলো। বাবার কথা শুনে কুলদীপ বাবাকে সেই ঘরের কাছে নিয়ে যায়। সেই ঘরে গিয়ে বাবা জলের পাত্রটা ঘরের মধ্যে রেখে দেন আর মন্ত্র উচ্চারণ করতে শুরু করেন। কিছুক্ষণ পরেই পাত্রের মধ্যে রাখা জল জোরে জোরে নড়তে থাকে। আমার সন্দেহ একদম সঠিক ছিল। এই হলো সেই ঘর যেখান থেকে এই ঘটনার শুরু হয়েছে। এই ঘরে এক শক্তিশালী আত্মা বাস করে।
জলের এই নড়াচড়া দেখেই বুঝতে পারছি যে এই আত্মা কোনো সাধারণ আত্মা নয়, এটা একটা শয়তানি আত্মা যা খুব শক্তিশালী। সাধারণত এই পাত্রে রাখা জল এত জোরে নড়াচড়া করে না। যেভাবে এই পাত্র নড়ছে, আমি বলবো তোমরা এখান থেকে চলে যাও। এখানে থাকাটা তোমাদের জন্য ভালো হবে না। বাবা সবাইকে নিয়ে সেই ঘর থেকে বেরিয়ে আসেন। এই ঘরটা এখানে কতদিন ধরে আছে তুমি তো নিশ্চয়ই কিছু জানো এই ঘরের ব্যাপারে। না হলে এইভাবে কেউ গোপন করে রাখে না কোনো ঘর। এই ঘরের মধ্যে কোনো না কোনো রহস্য তো আছে। বাবা, এমনিতে এই মহলটা তো আমার পূর্বপুরুষদের। আমার দাদুর বাবা এই মহলটা বানিয়েছিলেন, কিন্তু আমার ছোটবেলা এখানেই কেটেছে। আমার খুব ভালো মতো মনে আছে, এখানে এরকম গোপন কোনো ঘর ছিল না। কোনো একটা ঘরকে ছোট করে এই গোপন ঘর বানানো হয়েছে। আর এটা কে করেছে আর কেন করেছে সেসব আমি জানি না। যদি তুমি কিছু জানো তাহলে বলে দাও, তবে আমার কাছে সত্যিটা বের করার আরও অনেক উপায় আছে। আমি আমার সিদ্ধির দ্বারা ওই আত্মার কাছ থেকে সব জেনে নিতে পারবো, তবে তাতে হয়তো অনেকটা সময় লেগে যাবে। আর সেটা হলে তোমার বৌমাকে ওই আত্মা কোনো ক্ষতি করে দিতে পারে। নিশ্চয়ই তোমরা কিছু লুকোচ্ছ। যদি সত্যিটা না বলতে চাও তাহলে ঠিক আছে, তাহলে আমি কিন্তু তোমার বৌমাকে হয়তো বাঁচাতে পারবো না। আমার দিক থেকে আমি শুধু চেষ্টা করতে পারি। তুমি বলেছিলে তোমার বৌমার সঙ্গে বিয়ের আগেও কিছু অশুভ ঘটেছিল। আগে হ্যাঁ বাবা, আমার বৌমার লাল রঙের চুড়ির বদলে হঠাৎ চুড়িগুলো কালো হয়ে গেছিল। ওই কালো চুড়িগুলো এখনো আছে তোমাদের কাছে? যদি থাকে এখনই নিয়ে এসো। বাবার কথা শোনার পরে শশী তাড়াতাড়ি তার ঘরে যায় আর কালো চুড়িগুলো নিয়ে বাবার সামনে আসে। এই নিন, বৌমার হাত থেকে এই চুড়িগুলো খুলে আমি এগুলো নিজের কাছেই রেখে দিয়েছিলাম। বাবা কিছুক্ষণ চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকেন আর তারপর হাতে জল নিয়ে ওই চুড়ির মধ্যে ছিটিয়ে দেন। চুড়িগুলোর রং হঠাৎ বদলে যায়, চুড়িগুলো লাল রঙের হয়ে যায়। এই দেখো, এই চুড়িগুলো কোনোদিনই কালো ছিল না। এগুলো হলো সেই লাল চুড়ি যা তোমরা তত্ত্বে পাঠিয়েছিলে। কেউ কালো জাদু করেছে ওর ওপর, কোনো তন্ত্র প্রয়োগ করা হয়েছে।